চৌধুরী সাহেব যেভাবে মানুষকে বোঝাচ্ছে, আপনারা নিজেরা একটু বুঝেন, এটা আপনাদের জন্য দরকার। কারণ বর্তমান বাংলাদেশে যে স্বৈর শাসন চলতেছে, এই স্বৈর শাসনের বিরুদ্ধে আপনারা বলা দরকার। জনসাধারণকে সচেতন করেন। সচেতন না করে যদি আপনারা নিজেদের যদি প্রশ্ন করেন, আমার মনে হয় সুযোগ হচ্ছে না, জনগণ জিনিসটা উপলব্ধি করতে পারছে না। আপনারা সংসদ টিভি চালাচ্ছেন, ভালো কথা, আমরা জনগণকে উপলব্ধি করতে দেন। যে জিনিসটা সত্য, সেই জিনিসটা জনগণের কাছে উঠাই ধরেন, তুলে ধরেন, জনগণ বুঝবে। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। আপনাদের প্রতি হৃদয়তা বাড়বে। কিন্তু আপনারা একত্রভাবে যেভাবে দলীয়ভাবে গান গুণ গাই যেতেছেন, এটা মনে হয় ভালো হচ্ছে না মনে হয়। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ওইটাই চেষ্টা করছি, মানুষকে জানানোর চেষ্টা করছি, এবং আমাদের সঙ্গে একজন সাবেক কর্মকর্তা রয়েছেন বিমান বাহিনীতে, তার মাধ্যমে আসলে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা এই কারণে, যেহেতু ওই বিষয়ের সঙ্গে আসলে জঙ্গি বিষয়টি চলে এসেছিল, এবং এখনও বাংলাদেশে জঙ্গির একটি বিষয় চলছে। যেমন আমরা দেখলাম 3 জন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার জন্য এক ধরনের ফিল্মি স্টাইলে হামলা, এবং কিছুদিন আগে আল কায়দার বর্তমান প্রধান তিনি একটি বার্তা দিয়েছেন বাংলাদেশের জিহাদের জন্য। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং দর্শক, আপনি যেমনটা বললেন যে আমরা আসলে বিশ্বাস করি যে বিডিআর হত্যাকাণ্ডটি অনেক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি আমাদের জন্য অনেক বেদনাদায়ক হলো। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে বিষয়টি নিয়ে আসলে মানুষের জানানো উচিত, এবং 5 বছর পূর্ণ হওয়ার পরেই মূলত আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আশা করি যে আপনি আরও কিছু বিষয় আমাদের সঙ্গে জানতে পারবেন। যেমন আসলে আমরা উচ্চ আদালতে আপিলের অনুমতি পেয়েছে যারা সাজা হয়েছে, যাদের তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পেয়েছে। এবং আমরা দেখলাম যে যখন রায়টা হয়েছে, তখন 5 নভেম্বরে যেসব সেনা সদস্যরা ওখানে নিহত হচ্ছেন, তাদের পরিবারের সদস্যরা সে রায়ে অতটা বেশি সন্তুষ্ট হতে পারেনি। সব মিলিয়ে আসলে সরকারের আর কি কিছু করার রয়েছে এই ঘটনায়? এটি একটি বিরল নজিরবিহীন ঘটনা, বিচারের রায়ও নজিরবিহীন। যে পরিমাণ লোকের একসঙ্গে মৃত্যুদণ্ডের মানে আদেশ হয়েছে এবং যাবজ্জীবন হয়েছে, এটা একটা বিশাল আকারের। প্রায় 8000 লোককে বিচারের আওতায় আনা হয়েছিল। এখন যে সমস্ত অফিসার মারা গেছেন বা তাদের শোক সন্তপ্ত পরিবারকে কোনোভাবেই মানে এই সান্ত্বনা দেওয়া যাবে না, সেটা আমি বুঝতে পারি। সো আর কি করা উচিত ছিল? আমার মনে হয় যেটা করা উচিত ছিল যে সরকারের উচিত একটি স্বচ্ছ শ্বেতপত্র বের করা, যেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে পুরো ঘটনাটা জানিয়ে, এবং বিচারে ফাঁসির রায়ের উপরে আর কি করা উচিত আমি তো বুঝতে পারি না। আপনি যদি কিছু বলেন। দেখুন, এখানে একজনকে ফাঁসি দেওয়া হলো কি 151 জনকে দেওয়া হলো, সেটা দিয়ে বিবেচনা করে কিন্তু এই ঘটনার বেদনা বা প্রসঙ্গিত করা যাবে না। মূল উদ্দেশ্য হলো কি যে ঠিক আছে, যারা জড়িত ছিল সরাসরি তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, ইটস গুড জব ডান। কিন্তু এই ঘটনাটা আমার যেটা মানে মেইন প্রশ্ন, মৌলিক প্রশ্ন, এই ঘটনাটা প্রতিরোধ করার মতো যথেষ্ট তথ্য, যথেষ্ট ইনফরমেশনস কি কনসার্ন লোকদের কাছে ছিল? ইয়েস, ছিল, অনেক আগে থেকে। সেটা প্রতিরোধ করা হয়নি। সো কাজে কারা ছিল, কেন প্রতিরোধ করা হয়নি, কেন এই ঘটনা কি 74 জন লোক মারা গেছে, এর চেয়ে ভয়াবহ বিভৎস কিছু হতে পারে না। সো হু আর রেসপন্সিবল, তাদেরকে জিজ্ঞাসা করা হোক, তাদেরকে হয় দোষী করা হোক, দায়ী করা হোক, কিংবা প্রকাশ করা হোক কারা রেসপন্সিবল ছিল এবং ব্যর্থ হয়েছে। সো কাজেই সংখ্যার বিচারে কিন্তু বেদনা প্রশমিত করা যাবে না যে একজনকে ফাঁসি দিয়েছেন, 151 জনকে ফাঁসি দিয়েছে। কাজে এটা আরো অধিকতর তদন্তের অত্যন্ত যৌক্তিক। পিছনে আর কি কি কারণ থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে একটু সেটাই প্রশ্ন। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আমরা ছোট্ট করে যদি আপনাদের দুজনের কাছ থেকে একটু, আমরা এই বিষয়টা আসলে আজকেও আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে বিডিআর হত্যাকাণ্ডের এই বিষয়টি এত বেশি তাৎপর্যপূর্ণ আমাদের কাছে অন্ততপক্ষে, যেমনটা গাজী নয়ন বলছিলেন যে এই বিষয় নিয়ে আলোচনা করা সেই সাম্প্রতিক বিষয়। দর্শক, আসলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না বলেই আমাদের বর্তমান সময়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, যেগুলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শুধরে গেলে আর হতো না। আমরা সেই চেষ্টাটাই করছি, মানুষকে আবার একটু মনে করিয়ে দেওয়া যে
বিডিআর হত্যাকাণ্ডে আসলে কি হয়েছে। কারণ আসলে যদি বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যদি অন্য ধরনের কোনো চিত্র হতো, সেটি আমাদের জন্য কত বেশি ক্ষতিকর সেটা আপনি হয়তো এখন অনুমানও করতে পারছেন না। এবং যদি এমনও আবার হয় যে এই একই ঘটনার প্রেক্ষাপটে বিক্ষুব্ধ সেনা কর্মকর্তারা অথবা অন্যান্য সিপাহীরা যদি কোনো কারণে আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন বা কোনো ধরনের একটি বিষয় হয়, আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে সারা বিশ্বে যতগুলো দেশে গৃহযুদ্ধ চলছে তার বোধহয় বেশিরভাগ সময়ই দেখা যায় যে যারা সশস্ত্র বাহিনী রয়েছে তারা বিভক্ত হয়ে গেলে সেই বিষয়টি অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায় সেই দেশটির জন্য, এবং কি দেশটির অস্তিত্ব পর্যন্ত হুমকির মুখে পড়ে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং যেতে যেতে আমরা যে বিষয়টি নিয়ে আগামী পর্বে আলোচনা করব, যে উপজেলা নির্বাচন দ্বিতীয় দফা শেষ হয়েছে এবং সেই উপজেলা নির্বাচনও আমরা দেখলাম যে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। জামাত বরাবর মানে এই দ্বিতীয় দফায় 8টি উপজেলা চেয়ারম্যান মানে পদে জিতেছে এবং আওয়ামী লীগ অপেক্ষাকৃত প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফা একটু ভালো করেছে। সেটার সঙ্গে আমরা জঙ্গি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু যেতে যেতে আপনার কাছে শুধু ছোট্ট করে আগামী সপ্তাহের জন্য ক্লু রেখে দিতে চাই যে আল কায়দার যে অডিও বার্তাটি বাংলাদেশে নিয়ে নিউজ হয়েছে, আসলে কি এটি সত্যি? হ্যাঁ, এটা অথেন্টিক। অনেক জায়গা থেকে প্রমাণ হয়েছে এটা অথেন্টিক। এবং আল কায়দার এখন বাংলাদেশে অনুপ্রবেশ করার যদি ইচ্ছে থাকে, হয়তো তারা এটাকে সঠিক সময় মনে করছে এবং এই জন্যে বাংলাদেশ থেকে তাদের আহ্বান করা হচ্ছে কিনা সেটাই এখন নির্ণয়ের সময় এসছে। জি, আপনি কি মনে করেন? এবং এই বিষয়টির সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের সঙ্গে মার্কিন কূটনীতিকদের গোপন বৈঠক হয়েছে, যেটাই গণমাধ্যমে এসছে। সব মিলিয়ে আসলে আমাদের বাংলাদেশে কি জঙ্গি ইস্যুটি বিশ্বায়ন করা হচ্ছে, অথবা সত্যি আসলে আমাদের বাংলাদেশে জঙ্গির তৎপরতা রয়েছে? ছোট্ট একটা উক্তি করবো, জি, ইফ আই এম নট রং, জি জি, যে পশ্চিমা উন্নত দেশের বা যে দেশে বসে কথা বলছি, এই দেশের সশস্ত্র বাহিনীতে আর্ম ফোর্সেসের 2টি ভিনদেশি ল্যাঙ্গুয়েজ ইনকর্পোরেট করা হয়েছে তাদের ট্রেনিং কারিকুলামে। একটা হলো আরবি আর একটা হলো পশতু। এখন শুনতে পাচ্ছি খুব শীঘ্রই তারা বাংলা ভাষাটাকেও ইনকর্পোরেট করবে। এটা কি ইঙ্গিত বহন করে? যারা আমাদের দেশ পরিচালনা করছেন, অতীতে করেছেন, ভবিষ্যতে করবেন, প্রত্যেকটি রাজনীতিবিদ একটু কি ভেবে দেখবেন? এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত হলো যেটা আমি বলতে চাচ্ছি, যে জঙ্গিবাদকে কেউ পুঁজি করে যদি ক্ষমতায় যেতে চায়, বা জঙ্গিবাদকে কেউ যদি পুঁজি করে ক্ষমতায় থাকতে চায়, তাদের জন্য তো এটা একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আনফর্চুনেটলি 16 কোটি নিরীহ সাধারণ মানুষ তার শিকার হবে। আই ওয়ান্ট টু সে ভেরি ক্লিয়ারলি যে সবাই বিচক্ষণ, যারা রাজনীতি করে, জ্ঞান বুদ্ধি যথেষ্ট আছে আমাদের চেয়ে, তারা যেন এই বিষয়গুলি একটু আসলে অনেকগুলো বিষয় ছিল, ছোট ছোট যে বিষয়গুলো আলোচনা করা উচিত। আমরা দেখলাম যে ইসলামিক ছাত্র শিবিরকে তৃতীয় সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে একটি জরিপে ঘোষণা করা হচ্ছে। আপনি কি আসলে মনে করেন বাংলাদেশের বাস্তবতায় ছাত্র শিবির যে কর্মকাণ্ড সেটি এরকম আল কায়দার যেখানে অবস্থান দ্বিতীয়, সেখানে ইসলামী ছাত্র যথেষ্ট অর্গানাইজ? আল কায়দার ব্যাপারে আমরা যখন বিস্তারিত আলাপে যাব সেদিন আলাপ করব যে আল কায়দার যত সংখ্যা মনে হয় তত সংখ্যার আল কায়দার নাই। পৃথিবীর অনেক দেশে আছে, যেমন টিউনিশিয়াতে বা মরক্কোতে ধরেন আল কায়দার সংখ্যা হয়তো 500 আছে কর্মী। সেই হিসেবে শিবিরের বাহিনী অনেক বড়, অনেক বিশাল, এবং একটা বাহিনীর সঙ্গে মানে সদস্য সংখ্যার চেয়ে জঙ্গি সংগঠন হিসেবে তৃতীয়, যেখানে মাওবাদীদের অবস্থান চতুর্থ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। শুধু আমি বলছি সদস্য সংখ্যা, সাথে জঙ্গি কার্যকলাপের ইচ্ছা, চেতনা এবং সুযোগ। বাংলাদেশে জঙ্গি বাহিনীর সুযোগ রয়েছে অনেক, এবং বাংলাদেশ সেই আলোচনাটা আমরা করবো যে জিওপলিটিক্যালি হোয়াই বাংলাদেশ ক্যান বি এ টার্গেট ফর আল কায়দা in the future, and I will prove it next time. আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা করি যে সালাউদ্দিন চৌধুরী আপনার সঙ্গে আবার কোনো পর্বে কথা বলবো, এবং তখন আসলে আমরা আরও চেষ্টা করব যে জঙ্গিবাদ ইস্যুতে এবং আমাদের সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল এবং কি ভূমিকা আসলে তারা পালন করতে পারত বিভিন্ন বাংলাদেশের অবস্থানে, সে বিষয়ে নিয়ে আমরা দুজন তখন আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই পর্বের জন্য ধন্যবাদ। আশা করছি আগামী পর্ব আপনি আমাদের সঙ্গে থাকবেন।
কারণ আপনি আমাদের নিয়মিত আলোচক। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। যেতে যেতে শুধু শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা। বিডিআর হত্যাকাণ্ডে যেসব চকুষ সেনা কর্মকর্তারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সংসপ্তত পরিবারের প্রতি আবারও সহমর্মিতা জানাচ্ছি। একই সঙ্গে ভাষার মাস শেষ হয়ে যাচ্ছে, ভাষা শহীদদেরও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রত্যাশা একটাই, বাংলাদেশ ভালো থাকবে, ভালোভাবে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে, আমাদের দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, সেই প্রত্যাশা আমরা করেই আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামী বৃহস্পতিবার ঠিক একই সময় 7টা থেকে 8টা। Welcome to liveonbd.com. Send gift to your friends and family. যে কোনো উৎসবে প্রিয়জনকে উপহার পাঠাতে লগ ইন করুন প্রিয়জনকে উপহার পাঠাতে আমরা আছি আপনার পাশে। Call us 917-807-7003